আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করব এবং প্রিভিয়াস কোশ্চেনের ভিতরে সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা একটু আলোচনার চেষ্টা করব। আমরা চেষ্টা করব প্রশ্নগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করার জন্য এবং পরবর্তীতে আপনারা বাসাতে এই প্রশ্নগুলো আরও ভালোভাবে অ্যানালাইসিস করবেন, কারণ আপনার অ্যানালাইসিস আরও সুন্দর হবে ইনশাল্লাহ, এবং পরবর্তীতে আপনি আরও ভালো প্রিপারেশন নিতে পারবেন। কোশ্চেন অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কোশ্চেন সাধারণত হুবহু রিপিট হয় না, তবে তার কাছে ধার দিয়ে একটু কোশ্চেন আসে। কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে আপনি যে কোনো কোশ্চেনই আনসার করতে পারবেন। তো আসুন আমরা আসলে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি। প্রথমে যেটি আছে সেটা হচ্ছে এপিআই মানে। এপিআই মানে কি? 41তম বিসিএস এসেছিল। এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা আমরা আনসার জেনে ফেললাম। এবার পরবর্তী প্রশ্ন কি আছে এটা একটু আমরা দেখি। পরবর্তী প্রশ্ন আছে আরএফআইডি। আরএফআইডি বলতে কি বোঝায়? 41তম বিসিএস এই কোশ্চেনটা এসেছিল। আরএফআইডি বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন হচ্ছে আরএফআইডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে একটু আগে আমরা দুটো অ্যাব্রিভিয়েশন দেখলাম, এইটা একটা অ্যাব্রিভিয়েশন এবং এর আগে যে অ্যাব্রিভিয়েশন দেখেছি, এই অ্যাব্রিভিয়েশনগুলো বাসায় আপনি 10 বার লিখবেন। বাসায় আপনি 10 বার লিখবেন আর প্রতিদিন অন্তত 10টি অ্যাব্রিভিয়েশন পড়বেন। প্রতিদিন অন্তত 10টি অ্যাব্রিভিয়েশন পড়বেন। অ্যাব্রিভিয়েশন থেকে কিন্তু প্রতি বছরই একটা দুটো কোশ্চেন আসে আইসিটিতে, তাই আপনি প্রতিদিন 10টা অ্যাব্রিভিয়েশন পড়বেন, আইসিটি সংক্রান্ত অ্যাব্রিভিয়েশন, এবং এই অ্যাব্রিভিয়েশনগুলো বাসাতে 10 বার প্র্যাকটিস করবেন। তাহলে আপনার ভালো প্রিপারেশন হবে। তাহলে আমরা দেখি পরবর্তী কোশ্চেন কি আছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগে কোন মিডিয়া ব্যবহৃত হয়? উত্তরটি কি আছে দেখেন, উপরের সবগুলো। ইমেজ ব্যবহৃত হয় সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগে, ভিডিও ব্যবহৃত হয়, অডিও ব্যবহৃত, টেক্সট ব্যবহৃত, সবগুলোই ব্যবহৃত হয়। 8.323 প্রোটোকল সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? 40তম বিসিএস ছিল, কি কাজে ব্যবহৃত হয়? ভিওআইপির কাজে এটি ব্যবহৃত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে গেলাম। এবার পরবর্তী প্রশ্ন কি আছে এটা একটু দেখি। ইমেল গ্রহণ করার অধিক প্রোটোকল কোনটি? 38তম বিসিএস ছিল, ইমেল গ্রহণ করার অধিক প্রোটোকল কোনটি? উত্তরটি হচ্ছে পপ3, পিওপি, পপ3। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে গেলাম এটার আনসার হচ্ছে পপ3। পপ3 এর পূর্ণরূপ আমরা একটু জানি, পোস্ট অফিস প্রোটোকল। পোস্ট অফিস প্রোটোকল 3। পপ3 এর পূর্ণরূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল 3। এর পরবর্তী কোশ্চেন কি আছে আমরা একটু দেখি। কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে কোনটি সর্বাধিক ব্যবহৃত হয়? 38তম বিসিএস ছিল, উত্তরটি হচ্ছে টিসিপি বা আইপি বা ইন্টারনেট প্রোটোকল বা ট্রান্সফার কমিউনিকেশন প্রোটোকল। এটি ব্যবহৃত হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়। পরবর্তী কোশ্চেনটি কি আছে দেখি। কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে? ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে @অফ। এই যে @অফ, এই @অফ 1972 সালে প্রচলিত হয়। 1972 সালে @অফ প্রচলিত হয়। যেমন ধরেন আপনার নাম সাবিনা, সাবিনা @অফ gmail.com। এইটা হচ্ছে আপনার ইমেল আইডি। এই যে এখানে সাবিনা আর এই যে জিমেল, এই দুইটার মাঝখানে থাকবে হচ্ছে @অফ, এবং এই @অফ 1972 সালে প্রচলিত হয়। সাবিনা হচ্ছে আপনার ইউজার নেম, এবং এই যে gmail.com এটা হচ্ছে ডোমেইন নেম। ইউজার নেম এবং ডোমেইন নেম, এই দুটোর মাঝখানে অবশ্যই @অফ চিহ্নটি থাকবে, এবং এটার প্রচলন হয় 1972 সালে। পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটাও আসে, ইমেইলের যে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের মধ্যে যে @অফ কত সালে প্রচলিত হয়। পরবর্তী কোশ্চেনটি কি আছে আমরা একটু দেখি। ইমেল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ কি? এসএমটিপি এর পূর্ণরূপ কি? 37তম বিসিএস ছিল, সেটির পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্নটি কি আছে আমরা একটু দেখি। টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয়? 37তম বিসিএস ছিল, টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয়? এটি এক ধরনের প্রোটোকল।
সুপ্রিয় শিক্ষার্থীরা আসেন এর পরবর্তী যে কোশ্চেনটি কি আছে এটা একটু দেখি। লিঙ্কডইনের ক্ষেত্রে কোনটি সঠিক? 36তম BCS এসেছিল লিঙ্কডইনের ক্ষেত্রে কোনটি সঠিক? এর আগে একটু জানি লিঙ্কডইন কি? লিঙ্কডইন হচ্ছে একটি সোশ্যাল সাইট। লিঙ্কডইন হচ্ছে একটি সোশ্যাল সাইট। এই সোশ্যাল সাইটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা হয়, মানুষের সামাজিক যোগাযোগ আদান-প্রদান করা হয়, তথ্যের আদান-প্রদান সম্ভব হয়। এর ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তরটি দেখি উপরের সবগুলোই। এটি একটি বিজনেস ওরিয়েন্টেড নেটওয়ার্কিং সোশ্যাল সাইট। এটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। 2006 সালে এটির সদস্য 20 মিলিয়নের অধিক হয়। এই যে লিঙ্কডইন সম্পর্কে একটু জানি। এটি সোশ্যাল ওরিয়েন্টেড সাইট বলা হচ্ছে এই কারণে এটি একটি প্রফেশনাল সাইট। আপনি যে প্রফেশনে থাকেন না কেন, আপনার যে বন্ধু, আপনার বন্ধু লিস্টে শুধুমাত্র সেই প্রফেশনাল লোকই থাকবে। আপনি চাইলে আপনার পণ্যের বিজ্ঞাপন বিনামূল্যে দিতে পারবেন এবং এখান থেকে বিনামূল্যে আপনি পণ্য সংগ্রহ করতে পারবেন। তবে লিঙ্কডইন কর্তৃপক্ষ আপনার লেনদেনের সাথে জড়িত না। লিঙ্কডইন কর্তৃপক্ষ শুধুমাত্র আপনার সাথে আরেকজনের যোগাযোগ করিয়ে দেয়, তাই নাম হচ্ছে লিঙ্কডইন। নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়? 35তম BCS এসেছিল নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়? উত্তরটি হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা যায় না। পরবর্তী কোশ্চেন কি আছে একটু দেখি। সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? 35তম BCS এসেছিল টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয়? টুইটার প্রতিষ্ঠিত হয় 2006 সালে। এই যে টুইটারকে বলা হয় ইন্টারনেটের SMS। ইন্টারনেটের SMS বলা হয় টুইটারকে। টুইটারে 280 যে অক্ষর 280 অক্ষরের টেক্সট লেখা যায়। 280 অক্ষরের টেক্সট লেখা যায়, ছোট ছোট টেক্সট লেখা যায়, তাই এটাকে বলা হয় ইন্টারনেটের SMS। আপনি চাইলে টুইটার যে সাইট আছে টুইটার সাইটে যেও টুইট লিখতে পারেন, অথবা আপনার মোবাইল ফোনের মাধ্যমে SMS করেও আপনি টুইট লিখতে পারেন, তাই এটাকে বলা হয় ইন্টারনেটের SMS। 280 অক্ষরের টেক্সট লেখা যায় যেটাকে বলা হয় টুইট বলা হয়। পূর্বে 140 অক্ষরের টুইট লেখা যেত। মাঝে মাঝে পরীক্ষাতে আসে টুইটারে কত অক্ষরের টুইট লেখা যায়। পূর্বে 140 অক্ষরের টুইট লেখা যেত, বর্তমানে 280 অক্ষরের টুইট লেখা যায়। এই বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে এই কোশ্চেন বা এর রিলেটেড যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো আনসার করতে আমাদের জন্য সহজ হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার সম্পর্কে জানলাম। এর পরবর্তী কোশ্চেনটি দেখি। সেটা হচ্ছে ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে? 35তম BCS এসেছিল ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে? ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা হচ্ছে লরেন্স এলিসন। লরেন্স এলিসন হচ্ছে ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। তাহলে দেখি পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী কোশ্চেন আছে ইন্টারনেট চালুর বছর। 33তম BCS এসেছিল ইন্টারনেট চালুর বছর কোনটি? ইন্টারনেট চালু হয় 1969 সালে। আর বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ঠিক তার অপোজিট 1996 সালে। দেখেন একটু খেয়াল করে, এখানে হচ্ছে 1969, বাংলাদেশে ঠিক তার অপোজিট 9 জায়গায় 6 চলে এসছে, 6 জায়গায় 9 চলে এসছে। এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজে মনে রাখতে পারবো। ইন্টারনেট হচ্ছে দ্রুত তথ্য আদান প্রদানের একটা মাধ্যম। এক জায়গা থেকে এক জায়গায় তথ্যের আদান প্রদান করা হয়। পরবর্তী কোশ্চেনটি কি আছে এটা একটু আমরা দেখি। বিটিআরসির ইংরেজি পূর্ণরূপ কোনটি? 32তম BCS এসেছিল বিটিআরসির ইংরেজি পূর্ণরূপ কোনটি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। যারা হচ্ছে টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ করে থাকে সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। পরবর্তী কোশ্চেন কি আছে এটা একটু দেখি। কম্পিউটার টু কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলে? এই যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন কতবার রিপিট হয়েছে। 24তম BCS, 30তম BCS এবং 31তম BCS, 3টা BCS এই কোশ্চেনটি এসছে। উত্তরটি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়। এক স্থান থেকে আরেক স্থানে তথ্য আদান প্রদানের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। পরবর্তী কোশ্চেন কি আছে দেখি। কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? 19তম BCS এসেছিল, উত্তরটি হচ্ছে মাইক্রোসফট। আমরা জানি 1985 সালে বিল গেটস এবং তার ঘনিষ্ঠ বন্ধু পল অ্যালেন এরা তৈরি করে এই মাইক্রোসফট। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS এবং মাইক্রোসফটের জনপ্রিয় প্রোগ্রাম উইন্ডোজ অপারেটিং সিস্টেম। মাইক্রোসফটের জনপ্রিয় যে প্রোগ্রাম সেটি হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। প্রথম প্রোগ্রাম নাম বললাম
MS DOS, আর জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম 1985 সালে, যেটি এস্টাবলিশ বিল গেটসের হাত ধরে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তবে শেষ করার আগে একটি কথা, সেটি হচ্ছে প্রশ্নের ব্যাখ্যাগুলো ভালোভাবে পড়বেন এবং আপনার কনসেপ্ট ক্লিয়ার করা জরুরি। কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, যে কোনো কোশ্চেন যে কোনো সময় আনসার করতে পারবেন। আর ভুল কোশ্চেন আনসার করবেন না, শুধুমাত্র অথেন্টিক কোশ্চেনই আনসার করবেন। কারণ একটি ভুল কোশ্চেন আনসার করে আসলে আপনার ওই কোশ্চেনটা সহ পরবর্তী কোশ্চেনের মার্কসও কাটা যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।